আসসালামু আলাইকুম। আমি কে মুহতাসিম বিল্লাহ। মানব জীবনের ধারাবাহিকতা এই অধ্যায়ের ওজেনেসিস টপিকটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ওজেনেসিস শব্দটা থেকেই আমরা বুঝতে পারি এটার অর্থ কী। যেমন গ্রিক ভাষায় ওন, এটার অর্থ হচ্ছে ডিম্বাণু। আর জেনেসিস মানে আমরা সবাই এতদিনে হয়তো বা জেনে গেছি, জেনেসিস মানে কি জনন প্রক্রিয়া বা তৈরির প্রক্রিয়া। ঠিক আছে, জনন প্রক্রিয়া। তাহলে ওজেনেসিস শব্দটার অর্থ কি? ওজেনেসিস শব্দটার অর্থ হচ্ছে ডিম্বাণু তৈরির প্রক্রিয়া। আচ্ছা, গত দিনে আমরা স্পারমেটোজেনেসিস নিয়ে আলোচনা করেছি, মানে কিভাবে একটা শুক্রাণু তৈরি হয়। এটা নিয়ে আমি অনেক বিস্তারিত আলোচনা করেছি। তো ওজেনেসিসের যে প্রসেসটা, হ্যাঁ, এটা কিন্তু আরও অনেক বড়। ঠিক আছে, এবং এটা বলেছিলাম যে এটা ভ্রূণ অবস্থাতেই তৈরি হওয়া শুরু হয়। তো এত বেশি বর্ণনা করতে গেলে আর তোমাদের বইয়ে এত বেশি নাইও, কাজেই আমি বোঝানোর জন্য যতটুকু বলা দরকার ঠিক ততটুকুই তোমাদের সামনে বর্ণনা করব। তো আমরা স্পারমেটোজেনেসিসকে যেভাবে 4টা ফেজ বা ধাপে ভাগ করেছিলাম, এখানেও আমরা একে অনুরূপভাবে 4টা ধাপে ভাগ করব। আচ্ছা, তাহলে কি কি ছিল সেগুলো? প্রথমেই কি ছিল? 1 নম্বরে হচ্ছে সংখ্যা বৃদ্ধি, তাই না? সংখ্যা বৃদ্ধি। তারপরে 2 নম্বরে কি ছিল? পরিবর্ধন। তারপরে 3 নম্বরে কি ছিল? পূর্ণতা প্রাপ্তি। আর অ্যাট লাস্ট কি ছিল? সবার শেষে রূপান্তর, তাই না? রূপান্তর। আচ্ছা, এটা আগেরটার মতনই। হ্যাঁ, তো আমরা এভাবে আলোচনা করব না, ঠিক আছে? আচ্ছা, এভাবে আলোচনা না করে আমি তোমাদেরকে একটু ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে পুরো ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব, তাহলে তোমরা সহজভাবে বুঝতে পারবে ব্যাপারটা। শুনো, প্রিমোরডিয়াল জার্ম সেলের নাম তোমরা এর আগে শুনেছ। আমি বলেছিলাম এটা যখন একটা শিশু কেবলমাত্র মায়ের জরায়ুর ভিতরে বড় হতে থাকে 2-3-4 সপ্তাহ, তখনই এগুলো তৈরি হয়। তৈরি হয়ে এগুলো তোমার ডেভেলপিং গোনাড বা জননাঙ্গের দিকে যাওয়া শুরু করে। তো এই যে প্রিমোরডিয়াল জার্ম সেল শুরুতে কিন্তু অনেক পরিমাণে তৈরি হয়, মাইটোসিস বিভাজনের মাধ্যমে অনেক পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এরপরে শিশুর বয়স যখন মোটামুটি 3 মাস, হ্যাঁ, ভ্রূণের বয়স, তখন মোটামুটি এই যে প্রিমোরডিয়াল জার্ম সেল যেগুলো আছে, মনে করো এগুলো যদি প্রিমোরডিয়াল জার্ম সেল হয়, এরকম 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 অসংখ্য অসংখ্য, এরা মনে করো যে এরা একটা আবরণী দিয়ে আবৃত থাকে, একটা কমন আবরণী। এই যে এরকম একটা আবরণী দিয়ে এরা আবৃত থাকে, সবগুলো কোষ। ঠিক আছে, সবগুলো কোষ একটা আবরণী দিয়ে আবৃত থাকে। আচ্ছা, তারপরে কি হয়? পরবর্তী ধাপটাতে এরা প্রায় 5 মাস যখন এদের বয়স, তখন এরা এই কোষগুলো আরও বিভাজিত হয় এবং এদের আকার আরও বড় হয়। সংখ্যা বৃদ্ধি কি মাইটোসিস বিভাজন না? হ্যাঁ, এদের মাঝখানে তখন কোষগুলোর মাঝখানে মাইটোসিস কোষ বিভাজন চলতে থাকে। আমরা যদি একটু ডায়াগ্রামের মতো করে দেখাই, যে এটা মনে করো যে একটা প্রিমোরডিয়াল জার্ম সেল, হ্যাঁ, বা জার্মিনাল এপিথেলিয়াল সেল, যাই বলো না কেন তুমি। এটা কি ডিপ্লয়েড। শুরুতে কি হবে? এগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হতে থাকবে, তাই না? এই একটা কোষ হইল, এই একটা কোষ হইল, এরাও কি ডিপ্লয়েড। তাহলে এই যে অবস্থাটা, এদেরকে আমরা কি বলতেছি? স্পারমাটোগোনিয়া বলতেছিলাম পুরুষদের ক্ষেত্রে। তাহলে এটা যেহেতু ওভাম, তাহলে আমরা একে কি বলবো? গোনিয়া। ঠিক আছে। আচ্ছা, গোনিয়া সাইটিডের কথা মনে আছে না তোমাদের? আচ্ছা, তার মধ্যে শুরুতে কি গোনিয়া, এগুলোকে আমরা বলতেছি গোনিয়া। এরপরে কি হয়? এই গোনিয়াগুলো কি করবে? ক্রমাগত খাদ্য সঞ্চয় করবে, কোষগুলোর আকার তুলনামূলকভাবে বড় হবে। এরকম পরিবর্তনের মাধ্যমে এরা আরেকটা কোষে পরিণত হয়।
এই কোষটার নাম কি তোমরা সবাই জানো মোটামুটি। এই কোষটাকে আমরা কি বলি বলো তো? এই কোষটাকে আমরা বলি হচ্ছে ওসাইট। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত কিন্তু মায়োসিস বিভাজন হয়নি, তার মানে এরা ডিপ্লয়েড, তাই তো? আচ্ছা, ওগোনিয়া থেকে হচ্ছে ওসাইট, এরপরেই মেইনলি শুরু হবে তোমার মিওটিক ডিভিশন। কি হবে তাহলে? এরা মিওসিস ওয়ানে গিয়ে দুইটা কোষে পরিণত হবে এবং সেই কোষ দুটো কি হবে? অবভিয়াসলি হ্যাপ্লয়েড হবে, কারণ আমরা জানি মিওসিস 1-2 দুই বিভাজনের মিওসিস ওয়ানের মাঝখানেই কোষগুলো কি হয়ে যায়? হ্যাপ্লয়েড হয়ে যায়। আর মিওসিস 2 যেটা হয় সেটা অ্যাকচুয়ালি কার অনুরূপ? সেটা হচ্ছে মাইটোসিসের অনুরূপ। তাহলে এখানে যে কোষগুলো আসলো এরা সবাই কিন্তু অলরেডি হ্যাপ্লয়েড হয়ে গেছে। তারপরে প্রত্যেকটা কোষ আবারও কি মাইটোসিসের মাধ্যমে মনে করো আবার দুইটাতে পরিণত হবে। তার মানে টোটাল আমার কোষ কয়টা আসতেছে এখানে? 8টা, ঠিক আছে? এবং প্রত্যেকটা কোষই কি হচ্ছে? হ্যাপ্লয়েড হচ্ছে। ওকে, এখানে আরেকটা। আচ্ছা, প্রত্যেকটা কোষই এখানে হ্যাপ্লয়েড। এখন এই অবস্থায় আমরা এদেরকে কি বলবো? ওটিড বলবো। ওটিড। আচ্ছা, তাহলে দেখো ওগোনিয়া, ওসাইট, ওটিড, তিনটা ফেজ আমরা এখানেও পেয়ে গেছি। আচ্ছা, এখন দেখব যে এগুলো কখন কখন হচ্ছে, কোথায় হচ্ছে। এই যে এই অবস্থায় এটার অবস্থা কীরকম? এটা কিন্তু ডিপ্লয়েড, তার মানে এখানে যে বিভাজনগুলো চলতেছে সবগুলোই সংখ্যা বৃদ্ধি হচ্ছে, তার মানে এর মাধ্যমে ওগোনিয়া তৈরি হবে, টুয়াইস ডিপ্লয়েড নিউক্লিয়াস। আচ্ছা, এরপরে কি হবে? এই যে প্রত্যেকটা কোষ তুলনামূলকভাবে আকারে আরও বড় হবে। এরকম হলো মনে করো প্রত্যেকটা কোষ এরকম 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 হলো। এ সময় এই যে চারদিকে একটা আবরণী ছিল না, এই একটা আবরণী এরপরে সবগুলো কোষের বাইরে পৃথক পৃথকভাবে একটা করে আবরণী তৈরি করবে, ফ্ল্যাট আবরণী। ঠিক আছে, প্রত্যেকটা কোষ পৃথকভাবে আবরণীযুক্ত হচ্ছে। আচ্ছা, এই অবস্থায় এই যে তোমাদের ফলিকল বলে না, ফলিকল আছে কিন্তু দেখবা। আচ্ছা, এই অবস্থায় এই কোষটার নাম হচ্ছে প্রিমোরডিয়াল ফলিকল। কি বললাম? প্রিমোরডিয়াল ফলিকল। কি? প্রিমোরডিয়াল। আচ্ছা, প্রিমোরডিয়াল ফলিকল। আচ্ছা, প্রিমোরডিয়াল ফলিকল। এখন এদের মাঝখানে কিন্তু তোমার মাইটোসিস বিভাজনটা শেষ হয়ে যায়। মাইটোসিস বিভাজনটা শেষ হয়ে এগুলো কিন্তু অলরেডি ওসাইটে পরিণত হয়েছে। এরপরে এদের মিওসিস বিভাজন স্টার্ট হয়ে যায়। তো মিওসিস বিভাজন যখন স্টার্ট হয়, এটা কিন্তু তোমার বলতেছি এটা হচ্ছে 5 মাসের ঘটনা। একটা শিশু যখন 5 মাস তার বয়স মায়ের জরায়ুতে, তখনই মিওসিস বিভাজনটা অলরেডি তার শুরু হয়ে যায়। প্রত্যেকটা কোষ পৃথক পৃথকভাবে ফলিকল কোষের এই কোষগুলো যেগুলো এদেরকে আবৃত করে আছে এদেরকে বলা হয় হচ্ছে ফলিকুলার কোষ। ঠিক আছে? আচ্ছা, এগুলো ফ্ল্যাট থাকে বা চ্যাপ্টা থাকে, এজন্য এদেরকে বলা হয় প্রিমোরডিয়াল ফলিকল। আচ্ছা, এরপরে বললাম যে মিওসিস শুরু হয়ে গেছে। মিওসিস শুরু হয়ে গেছে মায়ের পেটের ভিতরেই। তাহলে কি হবে? আমরা জানি মিওসিসের কয়টা স্টেজ? 2টা স্টেজ, মিওসিস 1, মিওসিস 2। আবার মিওসিস 1-এর কী কী স্টেপ আছে? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ওকে, তাহলে এই যে কোষগুলো মিওসিস 1-এ প্রবেশ করেছে, প্রবেশ করার পরে এরা লেপ্টোটিন কমপ্লিট করবে, জাইগোটিন কমপ্লিট করবে, প্যাকাইটিন কমপ্লিট করবে, করার পরে ডিপ্লোটিন ডিপ্লোটিনে এসে আটকা পড়ে যাবে, আর এদের কোষ বিভাজন কন্টিনিউ হবে না। ঠিক আছে? আচ্ছা, এখানে বিশেষ একটা হরমোনের কারণে সাধারণত এটা হয়। তো এইটা তখন বন্ধ হয়ে যায়। কোথায় এসে বন্ধ হয়ে থাকে? বললাম মিওসিস 1-এর ডিপ্লোটিন। ডিপ্লোটিন অফ মিওসিস 1, মিওসিস 1-এর ডিপ্লোটিনে এসে আটকা পড়ে থাকলো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এটা কিন্তু তোমার সংখ্যা বৃদ্ধি শেষ হয়েছে, তারপরে পূর্ণতা প্রাপ্তির মাধ্যমে মনে করো যে ওসাইট তৈরি, সেটাও শেষ হয়েছে। এরপরে
আমাদের শুরু হয়েছে পরিবর্ধন। ঠিক আছে, পরিবর্ধন এখানে এসে তোমার এই ঘটনাটা ঘটেছে, মিওসিস 1 শুরু হয়েছে কিন্তু ডিপ্লোটিনে আটকা পড়ে গেছে। ঠিক আছে, তাহলে এই অবস্থায় এটা স্টপ হয়ে থাকে। এরপরে আমি বলতেছিলাম যে শিশুটার জন্ম হয়। শিশুটা মনে করো 12-13 বছর 14 বছর পৃথিবীতে থাকে। তো এই সময়ে শৈশব অতিক্রম করার পরে যখনই সে বয়ঃসন্ধিতে পা দেয়, হ্যাঁ, ঠিক সেই মুহূর্ত থেকে প্রতি মাসে এই যে সাইকেল বা এই যে ফলিকুলার কোষগুলো তৈরি হইল, এরকম কিন্তু অসংখ্য কোষ তৈরি হয়। মনে করো জন্মের সময় প্রায় 6 থেকে 8 লক্ষ এরকম ফলিকুলার কোষ থাকে। জন্মের পর দেখা যায় যে এটার পরিমাণ ক্রমাগত কমতে থাকে। কমতে দেখা যায় যখন বয়ঃসন্ধিতে পৌঁছায় তখন প্রায় 40,000-এর মতো 40,000-এর মতো এরকম ফলিকুলার কোষ উপস্থিত থাকে। এগুলো কিন্তু কোথায় আছে? সবগুলোই আছে কিন্তু তোমার ডিম্বাশয়। ডিম্বাশয় কোথায় থাকে? এই যে জরায়ুর প্রাচীরে একটা লিগামেন্টের মাধ্যমে আটকানো থাকে। ঠিক আছে, আচ্ছা, তো তার ভিতরে এই কোষগুলো আছে। তাহলে এই 40,000 থাকে, অনেক কমে গেছে, কোথাও 6 থেকে 8 লক্ষ আর কোথায় 40,000। তো এই 40,000-এর মধ্যেও প্রত্যেক মাসে আমরা জানি একটা করে ম্যাচিউর হয়। কাজেই একজন মানুষের জীবদ্দশায় সাধারণত 500টার মতো এই যে ওসাইটগুলো প্রিমোর্ডিয়াল ফলিকলগুলো এরা পূর্ণতা প্রাপ্ত হয় এবং ওভুলেটেড হয়। ঠিক আছে, আচ্ছা, আর বাকিগুলো কি ওই অবস্থাতেই থেকে যায়, অনেকগুলো নষ্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ডিপ্লোটিনে এসে আটকা পড়ে গেল। এরপরেই এটা আবার কন্টিনিউ হবে কোন সময় থেকে? দেখো, আমরা যখন তোমার রজচক্র পড়তেছিলাম তখনই দেখছি 12তম দিনের মাথায় হঠাৎ লুটিনাইজিং হরমোনের ক্ষরণ বেড়ে যায়। ফলিকল স্টিমুলেটিং হরমোন কি পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়, তারা এগুলোর গ্রোথকে বৃদ্ধি করবে, স্টিমুলেট করবে। তো ফলিকল স্টিমুলেটিং হরমোন যখন এদের গ্রোথকে স্টিমুলেট করবে তখন কোষগুলোর আকৃতি মনে করো যে এরকম আছে না, আমি দুইটাই দেখাই। এটা কার ফলে? ফলিকল স্টিমুলেটিং হরমোন। কীরকম হবে? এর চারদিকে যে ফ্ল্যাট বা চ্যাপ্টা যে কোষগুলো আছে এই কোষগুলো ধীরে ধীরে এরকম কিউবয়েডাল বা কিউব আকৃতির হয়ে যাবে। এরকম বড় বড় হবে, চ্যাপ্টা থেকে কিউব আকৃতির হবে। আচ্ছা, এই অবস্থায় আমরা এদেরকে কি বলতেছি? প্রাইমারি ফলিকল। কি বলবো? প্রাইমারি ফলিকল। তাহলে এদেরকে বলতেছি আমরা প্রাইমারি ফলিকল। আচ্ছা, এর আগে বলতেছিলাম প্রিমর্ডিয়াল ফলিকল। আচ্ছা, যাই হোক, তো এই যে প্রাইমারি ফলিকল, এদের যে ফলিকুলার কোষগুলো চারদিকের, এরা কি? এরা সবগুলোই হচ্ছে কিউব আকৃতির। কার প্রভাবে হচ্ছে এই কাজটা? ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে হচ্ছে। এরপরে এগুলো ক্রমান্বয়ে আরও ফলিকল বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে। এর ভিতরের যে কোষটা ভিতরে যে কোষটা আছে এই যে এই আবরণীর ভিতরে, এটাই কিন্তু প্রকৃতপক্ষে আমাদেরকে এই যে প্রাইমারি ওটিটা তৈরি হয়, প্রাইমারি ওসাইট, সেইটা। ঠিক আছে, প্রাইমারি ওসাইটটা এর ভিতরে অবস্থান করতেছে। এরপরে হঠাৎ করে আমরা দেখছি কি লুটিনাইজিং হরমোনের ক্ষরণ বেড়ে যায়। ঠিক আছে, তো লুটিনাইজিং হরমোন এটার প্রভাব হচ্ছে ডিম্বপাতে। যখনই লুটিনাইজিং হরমোনটার ক্ষরণ বেড়ে যায় তখনই দেখা যায় যে এই যে কোষটা ভিতরের প্রাইমারি ওসাইটটা এটা বিভাজিত হয়। ঠিক আছে, তো এই ভিতরের কোষটা তখন বিভাজিত হয়ে কি তৈরি করবে? একটা সেকেন্ডারি ওসাইট তৈরি করবে আর একটা কি তৈরি করবে? পোলার বডি তৈরি করবে। তো স্বাভাবিকভাবেই যেটা সেকেন্ডারি ওসাইট, এটাকে আমরা বলতেছি সেকেন্ডারি ওসাইট। আচ্ছা, সেকেন্ডারি ওসাইট আরেকটা কি তৈরি করলো? পোলার বডি তৈরি করলো। এর চারদিকে তো তোমার ফলিকুলার কোষগুলো, যেগুলো ফলিকুলার কোষের আবরণ তো থাকবেই। হ্যাঁ, এরকম ফলিকুলার কোষের আবরণ এর চারদিকে থাকবে। আচ্ছা, তো এরকম হলো। এরপরে কি হবে? দেখো,
এই যে মিওসিস বিভাজনটা শুরু হয়েছিল কোথায়, মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায়, সেই ফার্স্ট মিওসিস বিভাজন কমপ্লিট হইল যখন একটা শিশু বয়সন্ধিতে পৌঁছালো। এই দীর্ঘ সময়টা এটা এই জায়গায় ডিপ্লয়েডিং স্টেজে আটকা পড়েছিল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কোষগুলোর ফার্স্ট মিওসিস শেষ হলো, মানে এই অবস্থায় কোষগুলো সব হ্যাপ্লয়েড। তার মানে সেকেন্ডারি ওসাইট যেটা, সেটাও কিন্তু প্রকৃতপক্ষে কি হ্যাপ্লয়েড। ঠিক আছে, হ্যাপ্লয়েড হয়ে গেছে। এখন এই যে ফলিকুলার কোষগুলো চারদিকে ঘিরে ধরে আছে, এরা কি লুটিনাইজিং হরমোনের ক্ষরণটা যে মুহূর্তে বেড়ে যায় তার প্রভাবে এই যে প্রথম মিওসিস ডিভিশনটা শেষ হয়। ক্লিয়ার? এটা হচ্ছে চক্র চলার প্রায় 12তম দিনের মাথায় এই ঘটনা ঘটে। আচ্ছা, এরপরে লুটিনাইজিং হরমোনের ক্ষরণ যখন ক্রমান্বয়ে বাড়তে থাকে তখনই আমরা জানি 14তম দিনের মাথায় কী হয়, ওভুলেশন হয়। মানে এই যে সেকেন্ডারি ওসাইট, এই সেকেন্ডারি ওসাইট কি হয়ে যাবে, বের হয়ে যাবে। কোত্থেকে? আমাদের যে ডিম্বাশয় আছে এই ডিম্বাশয় থেকে বের হয়ে যাবে বাইরে। তো সেই মুহূর্তে আমি দেখিয়েছিলাম যে এটার আকৃতি কিছুটা হয় এরকম লম্বাটে। তার মধ্যে এই যে গোড়ার দিকে থাকে হচ্ছে এই যে সেকেন্ডারি ওসাইটটা, আর এই যে ফার্স্ট পোলার বডি, এই প্রথম পোলার বডি পরবর্তীতে আবার বিভাজিত হয়ে দুইটা পোলার বডি তৈরি করে। কয়টা? এই একটা পোলার বডি পরবর্তীতে আবার দুইটা পোলার বডি তৈরি করে। তার মানে পোলার বডি তৈরি হলো এই মুহূর্ত পর্যন্ত দুইটা। ঠিক আছে? আচ্ছা, আর এই যে সেকেন্ডারি ওসাইটটা থাকলো, চারদিকে তো এরকম ফলিকুলার কোষ আছে। এরকম ফলিকুলার কোষ আছে চারদিকে। তো এটা আমি তোমাদের ইয়ার সময় দেখিয়েছিলাম, যখন পড়াচ্ছিলাম মেনস্ট্রুয়াল সাইকেল, তখনও বলেছিলাম যে এরকম একটা ফলিকল তৈরি হয়। এই অবস্থায় এটাকে আমরা কি বলি, অ্যান্ট্রাম ফলিকল বলি, বা পরিণত ফলিকল হিসেবে একে অনেক সময় আমরা সেকেন্ডারি ফলিকলও বলতে পারি। আচ্ছা, তাহলে এরকম ফলিকুলার কোষগুলো থাকে। তো সেকেন্ডারি ওসাইটটা যেখানে থাকে তার মাথায় এরকম কিছু ফলিকুলার কোষ গুচ্ছবদ্ধ অবস্থায় থাকে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এই কোষগুলোকে কি বলি, কুমুলাস ওফুরাস বলি। এটা আগেও বলেছিলাম আমি, মনে রাখার দরকার নেই তোমাদের। মানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গোড়ার দিকে সেকেন্ডারি ওসাইটটা আছে, এটা অবভিয়াসলি হ্যাপ্লয়েড, আর চারদিকে ফলিকুলার কোষগুলো আছে। এই অবস্থায় আমরা ফলিকলটাকে কি বলতেছি, সেকেন্ডারি ফলিকল। কি? সেকেন্ডারি ফলিকল, সেকেন্ডারি বা অ্যান্ট্রাম ফলিকল। আচ্ছা, এরপরে কি হবে, এই যে সেকেন্ডারি ফলিকলটা এটা 14তম দিনের মাথায় ফেটে যাবে। বললাম কি, ডিম্বাশয় ফেটে যায়, তার ভিতরের এই যে সেকেন্ডারি ফলিকল বা অ্যান্ট্রাম ফলিকলটাও ফেটে যায়। ফেটে গিয়ে এই যে তোমার এই অংশটা আছে, মানে সেকেন্ডারি ওসাইটটা, এটা বাইরে বের হয়ে যায়। মনে করো এই দেয়ালটা ফেটে গেল, ফেটে যাওয়ার পরে এটা বাইরে বের হয়ে যায়। এটা হচ্ছে হ্যাপ্লয়েড, এটা সেকেন্ডারি ওসাইট। এই যে বাকি যে অংশগুলো ফলিকুলার কোষগুলো আছে, এগুলো মিলে পরবর্তীতে তৈরি করবে কি, কর্পাস লুটিয়াম। আচ্ছা শোনো, এই সেকেন্ডারি ফলিকল যেটা, এর চারদিকে কিন্তু আরও দুইটা কোষের লেয়ার থাকে। আমি আগেও বলেছিলাম, এই যে একটা থাকে এর চারদিকে এভাবে, আরও একটা কোষের লেয়ার থাকে এর বাহির দিয়ে, এই যে এভাবে। তাহলে দেখো, ভিতরে একটা ফলিকলের লেয়ার, তার বাইরে একটা লেয়ার, তারও বাইরে আরও একটা লেয়ার। তাহলে এদের নাম হচ্ছে থিকা এক্সটার্না বাইরেরটা, আর ভিতরের যে লেয়ারটা এটাকে বলা হয় হচ্ছে থিকা ইন্টারনা। থিকা এক্সটার্না, আরেকটা হচ্ছে থিকা ইন্টারনা। আচ্ছা, এক্সটার্না আর ইন্টারনা। ঠিক আছে? তাহলে এদের কাজ কি, আমি বলেছিলাম হরমোনাল রেগুলেশনের ক্ষেত্রে যে এরা হচ্ছে তোমার প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করতে পারে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন। এটা তো পরবর্তীতে তো কর্পাস লুটিয়াম তৈরি হয়ে গেলে, মানে এই যে যখন ডিম্বপাত্রা হয়ে গেল, তখন এই কোষগুলো ফলিকুলার কোষ, থিকা এক্সটার্না ইন্টারনা, সবগুলো মিলে একটা বদ্ধ থলির মতন অংশ তৈরি করে। এই যে এরকম কোঁচকানো, যেটাকে আমরা কি বলি,
যেটাকে আমরা বলি হচ্ছে কর্পাস লুটিয়াম। এটা কি করে একটা টেম্পোরারি গ্ল্যান্ড হিসেবে কাজ করে এবং এটা থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়। আমি রজচক্র পড়ানোর সময় এটা বলেছি। তার আগ পর্যন্ত যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের ক্ষরণ চলতে থাকে সেগুলো কিন্তু এই কোষগুলো করতে থাকে। আচ্ছা, তার মানে আমরা দেখলাম যে প্রায় 14তম দিনের মাথায় সেকেন্ডারি ওসাইট অবস্থায় ডিম্বাণুটা বাইরে বের হয়ে গেল। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত কিন্তু পরিবর্ধন চলতেছে। আচ্ছা, এরপরে কি হবে? এটা বের হয়ে যাবে। বের হয়ে কোথায় যাবে? সর্বপ্রথমে আগে যাবে কোথায়? আগে যাবে হচ্ছে ফেলোপিয়ান টিউবে। ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলায় চলে যাবে। অ্যাম্পুলায় চলে যাবে। আচ্ছা, অ্যাম্পুলায় মনে করো যে চলে গেল। চলে যাওয়ার পরে এটা সেখানে অপেক্ষা করবে কতক্ষণ পর্যন্ত? 36 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবে। ঠিক আছে? আচ্ছা, তো 36 ঘন্টার মধ্যে যদি নিষিক্ত হয় তাহলে তো হইল, না হইলে কি হবে? নষ্ট হয়ে যাবে। এখন এই যে একটা মিওসিস হয়েছে, মিওসিস 1, মিওসিস 2টা এখনও হয় নাই। ঠিক আছে, তো মিওসিস 2 যখন হয় তারপরে আমরা এটাকে ওটিড বলি বা পরিণত ডিম্বাণু বলি। তো এইটা কখন হবে? এটা এই যে বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার সময় এর চারদিকের কিছু ফলিকুলার কোষ একে বেষ্টন করে রাখে। তো তখন আসলে সেকেন্ডারি ওসাইটের শেপ কীরকম হয়? এটা যদি নিউক্লিয়াস হয়, এর চারদিকে সাইটোপ্লাজম থাকবে, একটা কোষ আবরণ থাকবে। আচ্ছা, এর চারদিকে কিছু ফলিকুলার কোষের আবরণ থাকবে এরকম। ডিম্বাণুর গঠন একটু পরে আবারও আমরা আলোচনা করব, তখন ভালোভাবে বুঝবো। তো এই যে চারদিকের যে কোষের আবরণগুলো, এটার যে একটা প্লাজমা মেমব্রেন থাকবে, তার বাইরে একটা প্রাইমারি আবরণ থাকবে যাকে আমরা বলি জোনা পেলুসিডা, আর বাইরের দিকের এই ফলিকুলার কোষগুলোকে বলি কি? করোনা রেডিয়েটা। যাই হোক, তো এই অবস্থায় আসলো। এখন এখানে শুক্রাণু আসবে নিষিক্ত করার সময়। তো শুক্রাণুটা যখন এটা ভেদ করবে, ভিতরে প্রবেশ করবে, ভিতরে প্রবেশ করার সময় এখানে একটা উদ্দীপনার তৈরি হবে। যেই উদ্দীপনাটার কারণেই কি দেখা যাবে? এই যে তোমার ডিম্বাণুটা আছে, এটা যে মিওসিস 1 শেষ করার পরে আটকা পড়েছিল মেটাফেজ ধাপে, এটার বিভাজন আবার শুরু হবে। ঠিক আছে, তো এই বিভাজনটা যখন শুরু হবে, এটা প্রবেশ করবে শুক্রাণুটা। তো শুক্রাণুটা প্রবেশ করলো, সেই উদ্দীপনা থেকে এই কোষটা আবার বিভাজিত হবে। বিভাজিত হয়ে কি করবে? একটা পরিণত ডিম্বাণু তৈরি করবে, আর সাথে সাথে আরেকটা পোলার বডি তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই যে দুইটা পোলার বডি তৈরি হয়েছিল এখানে, আর একটা পোলার বডি তৈরি হলো পরবর্তীতে স্টিমুলাসে। কখন? যখন শুক্রাণু এর ভিতরে প্রবেশ করলো। তাহলে এটা হ্যাপ্লয়েড এবং এইটা হচ্ছে তোমার আসল ডিম্বাণু। আর টোটাল পোলার বডির সংখ্যা এইখানে একটা, এইখানে দুইটা। তাহলে পোলার বডির সংখ্যা টোটাল কয়টা হইল? 3টা, আর একটা ম্যাচিওর ডিম্বাণু তৈরি হইল। এরপরে রূপান্তর। রূপান্তর বলতে এখানে তেমন কোনো রূপান্তর নাই। আমরা যেমন দেখেছিলাম যে স্পার্মের আকৃতির ব্যাপক পরিবর্তন হওয়ার প্রয়োজন ঘটে, কিন্তু এটা সেরকম রূপান্তরের সময়ই পায় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে অলরেডি স্পার্ম তার ভিতরে ঢুকে গেছে। তো এটা এর সাইটোপ্লাজমে কিছু পরিবর্তন আনে, এর প্লাজমা ঝিল্লি যেটা সেটা হালকা হয়ে যায়। কারণ কি? এর ভিতরে প্রবেশ করতে হবে শুক্রাণুকে। এরকম সামান্য কিছু পরিবর্তন এর মাঝখানে আসে। তোমার ক্রোমাটিন তন্তুগুলো এগুলো ঢিলে ঢালাভাবে সজ্জিত হয়, হ্যাঁ, মিলিত হওয়ার জন্য। তো এটাই হচ্ছে এই রূপান্তর প্রক্রিয়া, খুব সামান্য বা নাই বললেই চলে। আচ্ছা, ইতিমধ্যে এর মাঝখানে স্পার্মটা ঢুকে গেছে। তো স্পার্মের দেহটেহ সব অংশ বাইরে, আর বাকি যে অংশটা সেটা মোটামুটি এরকম একটা শেপ নেয়। তাহলে এখন নিষেক হবে এই যে স্পার্ম এবং ওভামের নিউক্লিয়াসের মান। তো এরা কি হবে? একত্রিত হয়, ডিপ্লয়েড গঠন করবে। আমরা নিষেকে এটা আবার দেখব। তো এই হচ্ছে মোটামুটি এর ধাপগুলো। ঠিক আছে, ওজেনেসিসের মোটামুটি ধাপগুলোর বর্ণনা। আমরা যদি ডিম্বাণুর গঠন নিয়ে আলোচনা করি তাহলে দেখো একটা ডিম্বাণুতে কি কি থাকে। সর্বপ্রথমেই একটা নিউক্লিয়াস থাকবে। কোষের উপাদান বললে নিউক্লিয়াস তো অবশ্যই থাকবে। আচ্ছা, নিউক্লিয়াস থাকার পরে এখানে তো কোষের একটা সাইটোপ্লাজম থাকবে, তাই না? মনে করো এটা হচ্ছে এর প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন, তাহলে এর ভিতরে সাইটোপ্লাজম থাকবে। আচ্ছা, তো এটা যেহেতু ডিম্বাণুর সাইটোপ্লাজম, এজন্য আমরা একে একটা বিশেষ নামে ডাকি, সেটা হচ্ছে
উওপ্লাজম, ঠিক আছে, উওপ্লাজম বা ওওপ্লাজম। আচ্ছা, এটা যেহেতু নিউক্লিয়াস, এখানে কীরকম বৈশিষ্ট্য থাকবে? আচ্ছা, তার আগে একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু একটা কোষ। এটা একটা কোষ, এটা ভুলে গেলে তোমাদের হবে না। কাজে একটা কোষের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো মোটামুটি সবগুলোই এর ভিতরে উপস্থিত থাকবে। নিউক্লিয়াসটা অবশ্যই হবে কি হ্যাপ্লয়েড, ঠিক আছে। উওপ্লাজমে কি থাকবে? অবশ্যই মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে হচ্ছে গোলগি অ্যাপারেটাস, যা কিছু থাকা দরকার সব কিছুই থাকবে। কিন্তু এখানে এক্সট্রা কিছু কিছু কর্টিক্যাল গ্রিনিউল থাকবে। কর্টিক্যাল গ্রিনিউল মানে কি? কিছু কর্টিক্যাল দানা যেগুলো বেশ কিছু প্রকারের এনজাইম ক্ষরণ করতে পারে, ঠিক আছে। এই এনজাইমগুলোর প্রভাবে পরবর্তীতে এর যে প্লাজমা মেমব্রেন, শুক্রাণু ঢোকার পরে এটা শক্ত হয়ে যায়। কর্টিক্যাল রিয়াকশন বা জোনা রিয়াকশন যাই বলো, পরে আমরা দেখতে পাবো সেটা। তো এই কর্টিক্যাল গ্রিনিউলগুলো এখানে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এখানে একটা ডিম্বাণুর আবরণী আছে, এর চারদিকে একটা শক্ত আবরণী থাকে। কি বললাম? একটা শক্ত আবরণী থাকে, এই যে এরকম শক্ত আবরণী থাকে। এই আবরণীটার নাম কি? এই আবরণীটার নাম হচ্ছে জোনা পেলুসিডা। কি? জোনা পেলুসিডা। আচ্ছা, এটা ইংরেজি বাংলা বানান মনে করো যে, আচ্ছা যাই হোক, জোনা পেলুসিডা। এটা কিভাবে তৈরি হয়? এই যে দেখো, এটা কি হয়েছিল আমাদের? প্রাইমারি ওসাইটে পরিণত হচ্ছিল না? এর চারদিকে কিছু ফলিকুলার কোষ ছিল না? আচ্ছা, সেকেন্ডারি ওসাইট অবস্থায়। তো এই যে সেকেন্ডারি ওসাইট এবং এর চারদিকের যে ফলিকুলার কোষ, এদের সিক্রেশন, ঠিক আছে, এদের ক্ষরণে তৈরি হয়েছিল একটা বিশেষ আবরণ গ্লাইকোপ্রোটিনের, যাকে আমরা বলতেছিলাম জোনা পেলুসিডা। ক্লিয়ার? এটা প্রাইমারি আবরণ। এরপরে যখন সেকেন্ডারি ফলিকুল আসলো, তো এই সেকেন্ডারি ফলিকুলের চারদিকে বেশ কিছু ফলিকুলার কোষ ছিল, কুমুলাস ওফুরাস আমরা বলতেছিলাম। তো এই যে কোষগুলো যখন এটা ফেটে বের হয়ে যায়, তখন উপরেরও কিছু সংখ্যক কোষ এর সাথে বের হয়ে যায়। অ্যাকচুয়ালি কিন্তু এই যে সেকেন্ডারি ওসাইট অবস্থাতেই এর চারদিকে জোনা পেলুসিডের আবরণটা গঠিত হয়। কাজেই এই জোনা পেলুসিডের আবরণ এবং এটা যখন বের হয়ে যায়, এর চারদিকের কিছু কিছু ফলিকুলার কোষ এর চারদিকে এভাবে ঘিরে ধরে। তো এই ফলিকুলার কোষের আবরণগুলোকে আমরা বলি হচ্ছে করোনা রেডিয়েটা। কি বললাম? এই যে এরকম বেষ্টন করে রাখে এভাবে। এভাবে আমরা যদি দেখি, বিভিন্ন শেপের এদের, কিন্তু কোনো নির্দিষ্ট শেপ নাই, সাধারণত রাউন্ডেড হয়, কিন্তু আকার বিভিন্ন রকমের হতে পারে এভাবে। এবং এরা কোনো নির্দিষ্ট অনুযায়ী, সিকোয়েন্স অনুযায়ী নির্দিষ্ট ব্যারিয়ার গঠন করবে সেরকমও না, এরকম এলোমেলোভাবে একটা আবরণ গঠন করেছে, কোথাও বেশি, কোথাও কম, কোথাও উঁচু, কোথাও নিচু, এরকম একটা আবরণ। তো এই আবরণটাকে আমরা কি বলতেছি? করোনা আচ্ছা রেডিয়েটা। এটা কিন্তু কোভিড না, হ্যাঁ, এটা আগে থেকেই করোনা রেডিয়েটা। আচ্ছা, তাহলে এগুলো মিলে কি তৈরি করতেছে? ডিম্বাণুর আবরণী। তাহলে ডিম্বাণুর আবরণীকে তৈরি করতেছে জোনা পেলুসিডা। তারপরে বাইরের দিকে ফলিকুলার কোষ কিছু থাকে, তাদের আবরণ, এদের নাম হচ্ছে করোনা রেডিয়েটা। আর একেবারেই ভিতরের দিকে কি থাকে? ডিম্বাণুর প্লাজমা মেমব্রেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে তিনটা অংশ আমরা মোটামুটি পাইলাম এখানে। কি কি তিনটা অংশ? একটা হচ্ছে ডিম্বাণুর নিউক্লিয়াস, তারপরে ডিম্বাণুর সাইটোপ্লাজম, যাকে আমরা কি বলতেছি? ওপ্লাজম, যেখানে কর্টিক্যাল গ্রিনিউল থাকবে, আর বাইরের দিকে এর বেশ কিছু আবরণী, যার নাম বাইরের দিকে করোনা রেডিয়েটা আর ভিতরের দিকে জোনা পেলুসিডা। তাহলে এই নিয়ে গঠিত হলো ডিম্বাণু, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওজেনেসিস এবং ডিম্বাণুর গঠন নিয়ে মোটামুটি আলোচনা আমরা করলাম। এখন ইন ব্রিফ আমরা যদি দেখি যে কি হইল তোমার এই যে ডিম্বাণু বা শুক্রাণু পরিণত হয়ে, তো আমরা জানি এরা প্রত্যেকেই কি হ্যাপ্লয়েড, তার মানে মায়োসিস বিভাজনের মধ্যে দিয়ে গেছে, তার মানে একটা ক্রসিং ওভার ঘটছে। তো ক্রসিং ওভার যদি ঘটে, তার মানে এদের কি বংশগতীয় বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্যের কিছুটা ভিন্নতা আসতেছে। তারপরে যেহেতু ফার্টিলাইজেশন বা নিষেক হবে, এজন্য হ্যাপ্লয়েড হওয়া অত্যন্ত প্রয়োজন, তা না হলে প্রজাতিগত কি যে ক্রোমোজোমের ধ্রুবতা এটা বজায় থাকবে না। এজন্য কি করতেছে? এরা হ্যাপ্লয়েডে পরিণত হচ্ছে, মানে ক্রোমোজোমের ধ্রুবতা বজায় রাখতে সহায়তা করতেছে, ঠিক আছে।
আচ্ছা, আরও বেশ কিছু লাভ আছে নিষেক হওয়ার পরে। আমরা নিষেকের সময় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।